আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত মহোদয় অধ্যক্ষ, আমার সহকর্মীবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন ও শুনতে পাচ্ছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আহমেদ বাওয়ানী একাডেমি অনলাইন স্কুলের ফেসবুকের পেজ থেকে। যেহেতু স্কুলের কোনো বিকল্প নেই, তারপরও আমরা ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এখন আমরা আর বাওয়ানী স্কুল পর্যন্ত আর সীমাবদ্ধ নেই, কারণ আমাদের ক্লাসগুলো অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও দেখছে এবং উপভোগ করছে। এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মোশাররফ মুকুল স্যারকে, কারণ তারই নির্দেশনায় আমাদের একদল শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। শিক্ষার্থীরা, আমরা পড়াশোনা করব পাশের জন্য নয়, A+-এর জন্য নয়, আমরা পড়াশোনা করব নিজের জ্ঞানকে বিকশিত করার জন্য পড়ব। আমরা পড়াশোনা করব যাতে জ্ঞান অর্জন করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও যে আমাদের লাইভটা শুরু হয়ে গিয়েছে এবং তোমরা তোমাদের ফেসবুকের টাইমলাইন থেকে শুরু করে তোমরা যে যে পেজে তোমরা অ্যাক্টিভ আছো সকল পেজে আমার লাইভটা তোমরা শেয়ার করে দাও এবং জানিয়ে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা, তোমরা কোন কোন জায়গা থেকে আমার সাথে কানেক্টেড আছো আমাকে একটু তোমরা জানিয়ে দাও এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও কোন কোন জেলা থেকে তোমরা আমার সাথে কানেক্টেড আছো। হ্যাঁ, আমরা খুব অল্পক্ষণের মধ্যে আমাদের ক্লাসে চলে যাব। এখন চলো, ক্লাসে যাওয়ার আগে আমি দেখে নিচ্ছি আমাদের লাইভটা আসলে ঠিকমতো ব্রডকাস্টিং হচ্ছে কিনা, আর আমার অডিও এবং ভিজুয়ালাইজেশন ঠিক আছে কিনা তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে তোমরা জানাও। লাইভটা আসলে ঠিকমতো ব্রডকাস্টিং হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছে। ওকে, তাহলে চলো আমরা আমাদের মূল যে ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সান্থিয়া আলী, আমার নাম হচ্ছে সান্থিয়া আলী, আমি সহকারী শিক্ষক। আমি আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজে কর্মরত রয়েছি। আজকে আমি নবম শ্রেণী বিজ্ঞান বিষয়ের ওপর একটি ক্লাস নেব, দশম অধ্যায়ের ওপর। আজকের ক্লাসটা খুবই মজাদার হবে এবং খুবই জমে উঠবে। তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও। শুধু আমাদের এই টপিকটা শুধু তোমার এই যারা কমার্সের আর্টসের আছো তাদের জন্য না, সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য জানা খুবই দরকার। আমাদের দেখো, এখানে চিত্রগুলো ভালো করে খেয়াল করো। আমরা কি দেখতে পাচ্ছি যে চিত্রটিতে একটা মেয়ে হেঁটে যাচ্ছে এবং দুইটা লোক কিছু টেনে নিয়ে যাচ্ছে। এই হাঁটা ও ঠেলার পেছনেও বিজ্ঞান কাজ করে। তাহলে বলো, আজকের পাঠ কি হতে পারে? তোমরা একটু আমাকে কমেন্টসে জানাও আজকে আসলে আমাদের পাঠটা কি। হ্যাঁ, সঠিক বলতে পেরেছ। আজকের আমাদের পাঠ হচ্ছে এসো বলকে জানি। এখন দেখো, এসো বলকে জানি। প্রথমে বল সম্পর্কে আমি তোমাদের কিছু পাঠ হচ্ছে এসো বলকে জানা, বলকে জানি। হ্যাঁ, এবার দেখো বলটা আসলে কি। আমরা সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে আমাদের দরজা খোলা থেকে নিয়ে কোনো কিছু টানা, ধাক্কা দেওয়া, সাইকেল চালানো, ফুটবল খেলা থেকে সব কিছুর মধ্যেই আমরা বলের প্রয়োগ করে থাকি। এখন আসলে বলকে আমরা ভালো করে জানবো এবং বল সংক্রান্ত অনেক কিছুই আমরা এখানে শিখতে পারবো। দেখো, ছবিতে তুমি কি দেখতে পেলে? গাড়ি টানছে, তাই তো? এখন দেখো, কোনো বস্তুর ওপর অন্য একটা বস্তুর টানকে কি বলে? বল।
একটা বস্তুর ওপর যখন অন্য একটা বস্তুর টানকে আমরা কি বলবো? বল বলবো। এবার দেখো বল সম্পর্কে আমি তোমাদের প্রাথমিক একটা ধারণা দিলাম, এরপরে আমরা বিস্তারিত জানবো, আরও জানবো, একটু পরে আমরা জানতে পারবো। বলকে ইংরেজিতে আমরা ফোর্স বলে থাকি। এই পাঠ শেষে আমরা কি বল কি তা বলতে পারবো, নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্র বলতে পারবো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণ বের করতে পারবো এবং জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা আমরা ব্যাখ্যা করতে পারবো। বিজ্ঞানী নিউটন বল, ভর, জড়তা এবং গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র তিনি প্রকাশ করেন। এই তিনটি সূত্রকে নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত। তিনি 1667 সালে নিউটনের অমর গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামক গ্রন্থে এই সূত্র তিনটি লিপিবদ্ধ করেন। এই সূত্র তিনটি বিশ্বের একদম সারা জাগানোর মতো ছিল এবং বাস্তবিক ক্ষেত্রে এর অনেক আমরা প্রয়োগ দেখতে পাই। এখন আমরা এই নিউটনের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব নিউটনের প্রথম সূত্র। তো প্রথম সূত্রটা আমি তোমরা আগে ঘটনাটা দেখো এখানে কি হচ্ছে, তারপর প্রথম সূত্র সম্পর্কে আমি বিস্তারিত বলবো। দেখো প্রথমে আমি দেখছি যে এখানে ধরো একটা বস্তু ছিল, দুটো বস্তু ছিল, এটাকে আমি কি করলাম? বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করা কি হলো? তার অবস্থার পরিবর্তন হয়েছে। এখন ধরো এম ভরের একটা বস্তু, এটাকে যদি আমি ধাক্কা দিয়েছি বা বল প্রয়োগ করেছি, তার কি হয়েছে? তার অবস্থার পরিবর্তন হয়েছে। ধরো এখানে যদি আমি 10 মিটার পার সেকেন্ড এখানে যদি আমি বল প্রয়োগ করি, ঠিক সেইখানে 10 মিটার পার সেকেন্ড বেগে সেটা কি চলবে। এখন দেখো কি ঘটলো, এটা তো আমরা দেখলাম এখানে কি ঘটলো। এখন বস্তুর ওপর বল প্রয়োগ হয়েছে, স্থির বস্তুর ওপর আমরা কি করেছি? বল প্রয়োগ করেছি। এখন ধরো এই বস্তুটা এখানে যদি আমি কোনো বল প্রয়োগ না করতাম, তাহলে কি এটা কি তার অবস্থার পরিবর্তন করতো? না, অবস্থার পরিবর্তন করতো না। এখন ধরো এখানে যে আমার মনিটরটা আছে, মনিটরের মধ্যে যদি আমি মনিটরটা যদি আমি হাত দিয়ে না সরাই, বল প্রয়োগ না করি, তাহলে কি সেটা এখানে আছে, এটা আজীবন এখানেই থাকবে। এখন দেখো বল প্রয়োগ না করলে কি হতো? স্থির বস্তু স্থিরই থাকবে। আর যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি হবে? তার অবস্থার পরিবর্তন হবে। তাহলে নিউটনের প্রথম সূত্রটা আমরা কি বলতে পারি? দেখো বাইরে থেকে বা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এখন দেখো নিউটনের এই প্রথম সূত্রে কোনো প্রবলেম হয় না, এটা স্বাভাবিক একটা কথা। বল প্রয়োগ করব না, স্থির বস্তু স্থিরই থাকবে। কিন্তু দ্বিতীয় যে কথাটা, সেখানে একটু প্রবলেম হয়, সেটা এখন আমরা আরও বিস্তারিত জানবো উদাহরণের মাধ্যমে। ধরো তোমাদের আমি আরেকটা এক্সাম্পল বলতে চাচ্ছি। ধরো আমরা যদি মার্বেলকে যদি আমরা কি করি, মার্বেলকে যদি আমরা ছুঁড়ে ফেলি, তাহলে কি হয় বলো তো? মার্বেলকে আমরা যদি বল প্রয়োগ করে মাটিতে ছুঁড়ে দিই, মার্বেলটা কি করবে? মার্বেলটা ঘুরতে থাকবে, গড়িয়ে গড়িয়ে মাটিতে ঘুরতে থাকবে। মার্বেলটা কি সবসময় কি মাটিতে কি ঘুরতে থাকবে নাকি থেমে যাবে? তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে মার্বেলটা কি থেমে থাকবে নাকি সবসময় ঘুরবে। নিউটনের প্রথম সূত্র অনুযায়ী মার্বেলটা কি সবসময় সমবেগে চলতে থাকার কথা, কিন্তু আসলে কি এটা চলে না? অবশ্যই সেটা চলে না। কেন চলে না? কারণ মার্বেলকে যখন আমরা বল প্রয়োগ করে মাটিতে ছুঁড়ি, তখন এটা চলতে চলতে মাটির যে মনে করো যে তলের ওপর সেটা চলে, সেখানে কি একটা সে বাধার সম্মুখীন হচ্ছে, ঘর্ষণজনিত বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। তাই ঘর্ষণজনিত বাধার কারণে সে কি তখন আর সমবেগে চলতে পারবে না, তখন সে থেমে যাবে। তাহলে তোমরা উত্তরটা অবশ্যই বুঝতে পেরেছ, নিউটনের প্রথম সূত্রটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদি সমবেগে বা গতিশীল কোনো বস্তুর গতি যদি দেখো যে হঠাৎ থেমে গিয়েছে, তাহলে বুঝতে হবে অবশ্যই এখানে কোনো বাধার সে সম্মুখীন হয়েছে, এই কারণে এটা থেমে গিয়েছে। তো আশা করি তোমরা প্রথম সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। প্রথম সূত্রটা আমি আবার তোমরা একটু খেয়াল করো যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সবসময় চলতে থাকবে।
এবং নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা বিষয়ে ধারণা আমরা পাই, একটা হচ্ছে জড়তা আর একটা হচ্ছে বল। জড়তাকে ইংরেজিতে আমরা কি বলে থাকি? ইনার্শিয়া। আর হলো বলকে বলে থাকি কি? ফোর্স। এখন জড়তাটা কি? একটা বস্তু যেমন আছে ঠিক তেমন থাকার যে প্রবণতা তাকে আমরা জড়তা বলবো। এখন ধরো আমরা এই লকডাউনে বা করোনার পরিস্থিতিতে আমরা কি বাসায় আছি, বাসায় থাকতে থাকতে আমাদের অভ্যাস আসলে এমন হয়ে গিয়েছে যে কোনো কিছু করতে ইচ্ছে করে না, তো সেটাও এক ধরনের কি? জড়তা। এই ধরো জড়তা মনে করো সাধারণত অলসতাকেই বোঝায়। এখন জড়তা দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে গতি জড়তা, একটা হচ্ছে স্থির জড়তা। স্থির জড়তার নাম দেখেই তোমরা বুঝতে পারছো যে স্থির জড়তাটা হচ্ছে সে কি স্থির থাকতে চাইবে, আর গতিটা কি? গতিশীল। এটা তো তোমরা জানো। স্থির বস্তু আজীবন স্থির থাকার প্রবণতাকে স্থির জড়তা বলে। আর গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে গতি জড়তা বলে। এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আরও আমরা ক্লিয়ারলি দেখব। এখানে দেখো আমরা কি দেখতে পেলাম চিত্রটিতে, একটু খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্লাস, ওপরে কি দেওয়া আছে? ওপরে দেওয়া আছে একটা শক্ত একটা কাঠ দেওয়া আছে, আর কি একটা আমরা কয়েন দেখতে পাচ্ছি। এখন দেখো এখানে এগুলো কিন্তু কি স্থির অবস্থায় আছে, তাই না? এখন যদি আমি এখানে যদি হাত দিয়ে যদি টোকা দিই বা আমি যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে তখন কি হবে, কি ঘটবে? তখন দেখো তো, আমি এখানে বল প্রয়োগ করায় আমার কি হলো? আমি বল প্রয়োগ করায় এখানে কি হলো? কাঠটা সরে গেল। আমি কাকে বল প্রয়োগ করেছি? আমি কাঠটিতে বল প্রয়োগ করেছি। কাঠটিতে বল প্রয়োগ করেছি এই জন্য কি কাঠটি তার অবস্থার পরিবর্তন করেছে, কিন্তু পয়সাটাকে আমি তার কি বল প্রয়োগ করিনি। সেজন্য সে যে স্থির অবস্থায় ছিল জড়তার জন্য সে কি নিচে পড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। স্থির জড়তার জন্য পয়সা ভেতরে পড়বে। এখন দেখো স্থির জড়তার আরও কিছু উদাহরণ আমরা দেখব। যেমন দেখো আমরা যখন মনে করো বাসে ধরো স্থির অবস্থায় একটা বাস থেমে আছে, তখন আমরা বাসের ভেতরে আছি। এখন আমরাও স্থির। যখন আমরা বাসের ভেতর থাকবো তখন কি স্থির অবস্থায় বাসটা আছে এবং আমরাও স্থির আছি। এখন হঠাৎ করে বাসটা বা ট্রেনটা যদি মানে ধরো স্টার্ট করে, মানে বল প্রয়োগ করে সে কি চালু হয়ে যায়, চলো মানে ধরো স্টার্ট করলো, তখন আসলে আমাদের কি হয়, কি ঘটনা হয় তখন? কারণ দেখো আমরা বাসের ভেতর, বাসটা স্থির ছিল, আমাদের শরীরও স্থির ছিল। এখন বাসটা যখন দেখো নিচের দিকে আমরা গতিশীল, বাসটাকে গতিশীল করেছি, এখন বাসের সাথে আমাদের শরীরের নিচের অংশগুলো কি আছে? নিচের অংশগুলো যেহেতু যুক্ত, তাহলে কি নিচের অংশগুলো কি লাগা অবস্থায় আছে, তাই বাসটাকে গতিশীল করায় নিচের অংশটা গতিশীল হবে, কিন্তু ওপরের অংশ কি জড়তার কারণে আমাদের কি দেখো পেছনে আমরা কি পেছনে হেলে যাচ্ছি। তাহলে আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। এই যে দেখো, এই মনে করো গাড়িটা স্টার্ট করায়, তখন কি হলো, এখানে সে তার মধ্যে কি যে উপরের অংশটা কি জড়তার জন্য সে পেছনের দিকে ঝাঁকুনি খাচ্ছে। এই সেম এক্সাম্পলটাই আমি আরেকটু গতি জড়তার ক্ষেত্রে একটু এক্সাম্পল আকারে বলতে চাচ্ছি। ধরো আমরা অনেক সময় এরকম হয় না যে আমরা চলন্ত বাস থেকে পড়ার সময় বা ধরো চলন্ত বাস থেকে নামতে গিয়ে আমরা হুমড়ি খেয়ে পড়ি, তাই না? কেন হয় এই ব্যাপারটা বলো তো? কারণ যখন বাসটা বা ট্রেনটা মনে করো গতিশীল অবস্থায় রয়েছে, আমাদের শরীর বা দেহটাও গতিশীল, কিন্তু যখন আমরা নামতে যাব, মাটিতে যখন আমরা পাটা দেব, মাটিতে পা দেয়, পাটা কি থাকে, পাটা স্থির অবস্থায় মাটিতে স্থির অবস্থায় চলে যায়, কিন্তু আমাদের দেহের ওপরের অংশ আর কি স্থির থাকতে পারে না। তখন সে কি গতিশীলতার জন্য, ওই গতির জন্য তখন কি নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি বুঝেই থাকো তাহলে তোমাদের আমি কিছু কাজ দেব এখনই। তাছাড়া গতি জড়তার আরও অনেক উদাহরণ রয়েছে। ধরো এই যে আরোহী মনে করো গতি জড়তার জন্য আরোহী ঘোড়ার পিঠে এসে বসবে। আবার ধরো অনেক সময় কি হয়,
সাইকেল চালাতে গিয়ে আমাদের এক সময় এমন হয় যে সাইকেল আমরা চালাচ্ছি, হ্যাঁ বল প্রয়োগ করছি, কিন্তু এক সময় সাইকেল চালানো আমরা বন্ধ করে দিই। তখন কি হয়? তখন কি সাইকেল চালানো বন্ধ করে দিল, সাইকেলটা এমনি এমনি আপনি আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। কেন পারে? কারণ গতি জড়তার জন্য সে অনেক দূর যেতে পারে। এবার দেখো তোমাদের কাছে আমার একটা মানে প্রশ্ন, তোমরা এখনই এটার আনসার দেবে। আমি তোমাদের 2 মিনিট সময় দেব। দেখো তাহলে আমি বুঝবো তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। ধুলিময় পোশাক ছড়ি দিয়ে আঘাত করলে, ধুলিময় পোশাক বা কম্বলকে যদি আমি ছড়ি দিয়ে আঘাত করি তাহলে ময়লা নিচের দিকে পড়ে কেন? এখন আমার কাছে তোমাদের কাছে আমার প্রশ্ন, এখন আমি কাকে আমি গতিশীল করেছি, কাকে বল প্রয়োগ করেছি, আর এখানে স্থির মানে জড়তা কার মধ্যে রয়েছে, এটা তোমরা আমাকে কমেন্টসে জানাও। আমি তোমাদের 2 মিনিট সময় দেব এবং সবার কমেন্টস আমি পড়ব। এবার দেখো তোমাদের কাছে আমার একটা মানে প্রশ্ন, তোমরা এখন হ্যাঁ তোমরা আমাকে কমেন্টসে জানাও। হ্যাঁ সবার কমেন্টস আমি দেখতে চাই, সবাই আমাকে কমেন্টসে জানাও, আমি বেশি সময় নেব না, তাড়াতাড়ি করো, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও। ধুলিময় পোশাক ছড়ি দিয়ে আঘাত করলে ময়লা নিচের দিকে পড়ে কেন? নাহিদ কমেন্টসে দেখা যায় না কেন? হ্যাঁ তোমরা অনেকে উত্তর দিতে পেরেছো। আমরা ধুলিময় পোশাক বা কম্বলকে যদি আমরা লাঠি দিয়ে ঝাড়ি তখন কি হবে? আমরা পোশাককে বা আমরা কম্বলকে কি করেছি? গতিশীল করেছি। গতিশীল করা কি? তার আঘাত দেওয়া সে কি করলো? সে তার অবস্থার পরিবর্তন করলো, সরে গেল, কিন্তু তার ভেতরে থাকা যে ছিল, ধুলাগুলো ছিল, সেগুলো কি জড়তার জন্য সে নিচে পড়ে যাবে। হ্যাঁ উত্তর সঠিক হয়েছে। আর যাদের উত্তর সঠিক হয়নি তোমাদের জন্য আমি আনসারটা দিয়ে দিলাম। তোমাদের যে যে জায়গায় প্রবলেম হয় তোমরা ভিডিওটা পজ করে করে দেখবে। এবার চলো, আমি আশা করছি তোমাদের নিউটনের যে জড়তার বিষয়ে তোমরা যে কোনো কোশ্চেন আসলে তোমরা পারবে। এখন তোমাদেরটা আমি একটু আগে বললাম, নিউটনের 2টা সূত্র জানার জন্য আমাদের কি করতে হবে? 2টা বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে। একটা হচ্ছে বল আর একটা হচ্ছে কি জড়তা। জড়তা সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা একটু বল সম্পর্কে আরও বিস্তারিত জানবো। কারণ দেখো বল হচ্ছে কি, স্থির বস্তুর ওপর যদি আমি প্রয়োগ করি তাহলে গতিশীল হবে, আর যদি আমি গতিশীল বস্তুর ওপর প্রয়োগ করি তাহলে কি হবে? তার গতির পরিবর্তন হবে। আসো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জানি। ধরো ফুটবল খেলা তো সবার খুব পছন্দের খেলা, হ্যাঁ আমারও ফুটবল খেলা খুবই পছন্দের। এখন ফুটবল খেলার মাধ্যমে আমরা বলটা আরও ক্লিয়ারলি জানবো। ধরো ফুটবল খেলায় কি হয়? ফুটবল খেলায় হয় যে আমরা একজন আরেকজনকে কি বল পাস করি, একজন আরেকজনকে বল পাস করছি, বল প্রয়োগ করছি। এখন তখন কি হয়? বল পাস করায় এক সময় এমন হয় যে এক সময় যে ধরো বলটাকে কেউ স্থির করে ফেলে, গতিশীল বলটাকে হাত দিয়ে ধরে কেউ স্থির করে ফেলে। ওই স্থির অবস্থায় তখন বলটাকে তখন আমরা কি করি? আবার জোরে কিক করে তখন স্থিরকে আবার কি গতিশীল করছি, ঠিক না? তো এরকম গতিশীল করছি। তাহলে বল থেকে আমরা সেটাই জানলাম যে বল কি করছে, মানে গতিশীলকে স্থির করছে, আবার স্থিরকে গতিশীল করছে, এবং গতিশীলকে আরও জোরে বেশি বল প্রয়োগ করে বা ক্রিয়া করে তার কি গতিটা আরও বৃদ্ধি করছে। ঠিক আছে, তাহলে বল সম্পর্কেও আমি আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা চলে যাচ্ছি নিউটনের 2য় সূত্রে। নিউটনের 2য় সূত্রে জানার জন্য আমাদের কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। প্রথমত আমাদের ভরবেগ আর হচ্ছে ত্বরণ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। ভরবেগ, এখন বেগ কি? বেগ হচ্ছে বস্তুর 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা বেগ বলবো। বেগকে আমরা v দ্বারা প্রকাশ করি। এখন ভর কি? ভর হচ্ছে জড়তার পরিমাপক। ভর হচ্ছে জড়তার পরিমাপক, একে m দ্বারা প্রকাশ করা হয়। এখন ভরবেগ
এখন ভরবেগ নাম শুনেই আমরা বুঝতে পারছি যে ভর এবং বেগের গুণফলকে আমরা ভরবেগ বলবো। ভরবেগকে ইংরেজিতে আমরা মোমেন্টাম বলে থাকি এবং একে পি দ্বারা আমরা প্রকাশ করি। এখন ভরের জন্য দেখো, ভরের জন্য ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। এখন চলে আসো নেক্সট টপিক, ত্বরণ। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণকে আমরা অ্যাসিলারেশনও বলে থাকি এবং অ্যাসিলারেশন বলে থাকি এবং ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। চলো ত্বরণকে আমরা আরেকটু গল্পের মতো করে একটু জানার চেষ্টা করি। ধরো তুমি বাসা থেকে বের হয়েছো, বেড়াতে যাবা। তুমি বাসা থেকে বের হয়েছো, বেড়াতে যাবা। এখন তুমি কিছু দূর যাওয়ার পর তুমি দেখলে তোমার রাস্তাটা ফাঁকা। তুমি বাসা থেকে বের হয়েছো ধরো 0 মিটার/সেকেন্ড বেগে। এখন রাস্তাটা ফাঁকা হওয়ার পর তুমি তোমার বেগটা বৃদ্ধি করে দিলে 5 মিটার/সেকেন্ড, তুমি 1 সেকেন্ড পর বৃদ্ধি করলে। 5 মিটার/সেকেন্ড বৃদ্ধি করার পর তুমি দেখলে রাস্তাটা আরও ফাঁকা। তখন তুমি ওই 1 সেকেন্ড পর তুমি আবার তোমার বেগটা স্পিডটা তুমি বৃদ্ধি করলে। তখন হলো 5 থেকে হলো 10 মিটার/সেকেন্ড। এখন 10 মিটার/সেকেন্ডের পর তুমি দেখলে রাস্তাটা আরও ফাঁকা। তখন তুমি কি করলে? তোমার বেগটা আরেকটু বৃদ্ধি করলে। এখন আমি দেখো সময়ের সাথে তার যে বেগের যে পরিবর্তন সেটাই হচ্ছে ত্বরণ। এখন তুমি দেখো এখানে খেয়াল করো, আমি সময়টা দিয়েছিলাম কিন্তু 1 সেকেন্ড, কিন্তু তোমার বেগ বৃদ্ধি করেছি প্রত্যেক ক্ষেত্রে আমি 5 করে আমি বৃদ্ধি করেছি। তাহলে আমি আশা করছি তোমরা ত্বরণটা খুবই ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। ত্বরণটা হচ্ছে সময়ের সাথে বেগের যে পরিবর্তন সেটাই হচ্ছে ত্বরণ। এখন আসো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা আরও আমরা ক্লিয়ারলি জানবো। এই ধরো এখানে আদিবেগ একটা গাড়ি, আদিবেগ হলো ইউ। আদিবেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম। এখন তুমি ধরো স্কুলে যাচ্ছ, স্কুল বাসে যাচ্ছ, আদিবেগ থেকে তোমার যাত্রা শুরু হয়েছে এবং তোমার যাত্রা শেষ হয়েছে শেষ বেগে এখানে গিয়ে। ওকে, এখন শেষ বেগটা হচ্ছে ভি। এবার দেখো শেষ বেগটা হচ্ছে তোমার ভি। এখন দেখো আদিবেগটা কি ছিল? 0। আদিবেগ সবসময় কি ধরতে হবে? 0 ধরতে হবে। তাহলে তোমার এখন গাড়িটা এখান থেকে এইটুকু আসতে, আদিবেগ থেকে শেষ বেগ আসতে তোমার সময় লেগেছে কতটুকু? সময় লেগেছে টি সেকেন্ড। সময় লেগেছে তোমার টি সেকেন্ড। এবার আসো বেগের পরিবর্তনটা তাহলে কি হবে? তোমরা এখানে বলো কেন আমরা এখানে ইউ থেকে ভি লিখলাম না? কারণ এখানে আদিবেগ সবসময় কি হয়? 0 হয়। আদিবেগ সবসময় 0 হয়। এই জন্য কি আমরা শেষ বেগ থেকে সবসময় আমরা আদিবেগটা বিয়োগ করব, অর্থাৎ ভি মাইনাস কিউ। এবার চলো নেক্সট টপিক, টি সেকেন্ডে বেগের পরিবর্তন হলো ভি মাইনাস ইউ। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর যদি আমি এখানে অর্থাৎ তাহলে ত্বরণটা কি হবে? ত্বরণটা আমরা কি জানবো? ত্বরণটা দিনে কি দেখেছিলাম বলো তো? ত্বরণের সংখ্যাটা মনে আছে? সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন সেটাই ছিল কি? ত্বরণ। তাহলে ত্বরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি, অ্যাসিলারেশন এ। তাহলে দেখো ত্বরণ সমান আমরা লিখতে পারি, এই দেখো বেগের পরিবর্তন। তাহলে কনসেপ্ট ক্লিয়ার, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো আমরা তাহলে ত্বরণ আমরা কি জানলাম? আমি তোমাদের একটু আগেই বললাম যে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র জানার জন্য আমার ত্বরণ এবং ভরবেগ সম্পর্কে আমাদের ধারণা, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এবার দেখো নিউটনের দ্বিতীয় সূত্র। তোমরা এখানে খেয়াল করো, ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা সূত্রটা একটু পরে যাব। এখানে দেখো একটা ব্যক্তি কি করছে? বল প্রয়োগ করে সে কিছু ওজন তোলার চেষ্টা করছে। তাহলে দেখো সে যতটুকু বল প্রয়োগ করবে সে ঠিক ততটুকুই ওজনটা সেখানে তুলতে পারবে। ঠিক আছে, এখন দেখো তাহলে এইখান থেকে ভিডিওটার মাধ্যমে আমরা কি জানলাম? নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক বা প্রযুক্ত বলের সমান। তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবা ঠিক সেই পরিমাণে তুমি কি পাবা? মানে তুমি তোমার মনে করো ভরের পরিবর্তনটা তোমার হবে। এবার চলো আমরা তাহলে এটা জানলাম ইনশাল্লাহ। তারপরে হ্যাঁ শুনো, তোমরা প্রত্যেকটা জিনিস তোমাদের মাথায় সেট আপ করতে হবে, কেউ মুখস্থ করার চেষ্টা করবে না। প্রত্যেকটা জিনিস যখনই আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়বো তোমরা এই চিত্রটা খেয়াল করবে, তাহলে দেখবে তোমাদের মনে এসে পড়বে। এবার দেখো এখানে আমরা চলো তাহলে এটা আকারে আমরা সমীকরণ আকারে লিখি। নিউটনের
নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার একটু আগে আমরা বের করলাম। ভরবেগের পরিবর্তনের হারটা, বেগের পরিবর্তনের হারটা কি ছিল বলো তো? একটু আগে আমরা বের করেছি, হ্যাঁ, ভি মাইনাস ইউ। বেগের পরিবর্তনের হার মানে কি ছিল? ত্বরণ। তো ত্বরণটা আমরা কি বের করেছিলাম? a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এটা বসলাম। এখন ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এখন দেখো সমানুপাতিক দিয়েছি। প্রযুক্ত বল তোমরা জানো, প্রযুক্ত বল হচ্ছে এফ, এখানে দিলাম এফ। তাহলে এখন দেখো এই সমানুপাতিক থেকে আমরা সমান দিয়ে এখানে দেখলাম কে লিখলাম, কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন তোমরা এখানে দেখো, হ্যাঁ, তাহলে কে এর মান যেহেতু 1, এটা লেখার আর প্রয়োজন নেই। তাহলে লিখলাম এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখন দেখো এই জায়গাটা তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা এই জিনিসটা একটু খেয়াল করো, একটু পয়েন্টটা নোটেট করো যে এইটুকু কি ছিল? এইটুকু আমরা বের করেছিলাম কি? এইটুকু কি ছিল? এই দেখো ত্বরণ ছিল না? তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো এম এর এম থাকলো এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এখন এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক আসে তোমাদের পরীক্ষায়। তোমরা এখান থেকে আমরা আসো 2-1টা অঙ্ক করি। মূল্যায়ন দেখো, 20 কেজির ভরের একটা বস্তু, হ্যাঁ, এর ওপর যদি আমি ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড ত্বরণ দিই, তাহলে তার বলের পরিমাণ আমরা বের করবো। এই তো এখন দেখো, প্রথমে আগে আমাদের জানতে হবে প্রত্যেকটা জিনিসের মানে আমরা জানি কিনা যে এইটা কি। ধরো এই যে এত কেজি ভরেরই কি বলো তো? ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। তো আমরা এম সমান সমান কত? 20 কেজি। আর এখানে দেখো ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ। তাহলে এ সমান সমান কি? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো বলের মানটা কি ছিল? বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। তাহলে দেখো এফ ইকুয়াল টু এম এ। তো এম এর মান হচ্ছে কত? 20 ইন্টু কত? এখানে কি ছিল? ত্বরণ হলো 2, তাহলে এটা গুণ করে আমরা কি পেলাম? 40। এখন দেখো 40 নিউটন, বলের একক হচ্ছে কি? নিউটন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের কাছে আমি 1 মিনিট সময় নেব। তোমরা যদি অঙ্কটা বুঝে থাকো, আমাকে তোমরা এই অঙ্কটা এখন একটু করে জানাবা, করে দিবা, ঠিক আছে? আমি দেখবো, সময় নেব। একটি বস্তুর ওপর 30 কেজির এর ওপর বল প্রযুক্ত হয়, এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো, বলের মান বের করো। হ্যাঁ, তোমাদেরকে আমি 1 মিনিট সময় দেব। 1 মিনিটের মধ্যে একটা স্ক্রিনশট দাও, আমাকে একটু করে দেখাবা। ওকে, আমি 1 মিনিট সময় নিচ্ছি। তোমরা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবা যে এটা আসলে তোমরা করতে পেরেছো কি না। কে লিখেছে? রায়হান ইসলাম। আলবি লিখেছে ম্যাম পারি না, কিছু ভুইলা খাইছি। ভুইলা খেলে তো হবে না, ভুলে গেলে হবে না, পড়তে হবে। হ্যাঁ, পড়ার কোনো শেষ নেই, পড়তে হবে। হ্যাঁ, এবার চলো, হ্যাঁ, উত্তরটা আমি আশা করছি তোমরা পেরেছো। এখন উত্তরটা কত হবে? 120 নিউটন হবে। এখন চলো আমরা এরকমই আরেকটা অঙ্ক একটু দেখি। চলো, এখানে দেখো কি বলেছে। একটি গাড়ির গতিবেগ 10 সেকেন্ডে 30 কিলোমিটার থেকে 60 কিলোমিটারে যায়। গাড়ির ভর ছিল কত? 65 কেজি এবং গাড়ির ওপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এখন আমরা বলের পরিমাণটা চেয়েছে, কিন্তু এখানে দেখো, এখানে একটা কথা আছে, এখানে আদিবেগ আর শেষ বেগ দিয়েছে। দেখো তো আদিবেগটা জানি কি? আদিবেগকে কি দ্বারা প্রকাশ করি আমরা? হ্যাঁ, ইউটা কি ছিল? 10 সেকেন্ড। আর দেখো শেষ বেগটা কি? শেষ বেগটা হলো কি? হ্যাঁ, এবার এখানে দেখো একটি গাড়ির, হ্যাঁ দেখো, একটি গাড়ির গতিবেগ 10 সেকেন্ড মানে কি? সময়টি, হ্যাঁ সময়টি, এখানে সময় হচ্ছে টি, 10 সেকেন্ড। আর এখানে দেখো আদিবেগ কত? আদিবেগ ছিল কত? 30 কিলোমিটার। আর এখানে শেষ বেগ হচ্ছে কত? 60 কিলোমিটার। তাহলে এখন দেখো আমরা প্রথমে বেগের পরিবর্তনটা বের করি। বেগের পরিবর্তনের ক্ষেত্রে সূত্রটা কি ছিল? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এটা বের করলাম বেগের পরিবর্তন। এ আমরা পেয়ে গেলাম কত? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা নিউটনের সূত্রটা প্রয়োগ করলাম, এফ ইকুয়াল টু এম এ। তাহলে
ভরটা কত ছিল বড়? ভর 65 কেজি, আর এখানে এর মান পেলাম কি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তাহলে এটা গুণ করে আসলো 195 নিউটন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা জানবো নিউটনের তৃতীয় সূত্র। তোমাদের কাছে আর বেশি সময় নেব না, খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। নিউটনের তৃতীয় সূত্র দেখো, নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার বলেরই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। সেটা আরও আসো এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু জানবো। ধরো আমরা কি করি, মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হাতকে আমরা দেয়ালে আঘাত দেওয়ার চেষ্টা করি। তখন কি হয়, আমরা কি দেয়ালকে তো মারতেছি, কিন্তু দেয়াল কি ব্যথা পায়? দেয়াল তো ব্যথা পাচ্ছে না। ব্যথা পাচ্ছি আমরা হাতে ব্যথা পাচ্ছি। আসলে কেন ব্যথা পাচ্ছি বলো তো? কারণ দেয়ালের ব্যথাটা যদি অনুভব করতে পারতাম তাহলে আমরা বুঝতাম যে কতটুকু জোরে আমরা কেচে দিয়েছি, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা আঘাত করা, এখানে কি হলো, প্রত্যেক ক্রিয়ারই একটা কি আছে, সমান প্রতিক্রিয়া রয়েছে। আমি যতটুকু বল সেখানে প্রয়োগ করেছি ঠিক ততটুকুই কি আমি ব্যথা পাচ্ছি, যত জোরে দিয়েছি তত জোরে আমি ব্যথা পাচ্ছি। তার মানে কি প্রত্যেক ক্রিয়ারই একটা কি আছে, সমান এবং বিপরীতমুখী কি রয়েছে, প্রতিক্রিয়া আছে। এবার চলো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু আরও ক্লিয়ার হই। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, একটা দালান দেখতে পাচ্ছি। এখন দালান থেকে আমরা কি বললো দেখো তো, হ্যাঁ ইটটা নিচে পড়ে গেল কেন? কারণ ইটের ওজন আছে বলে ইটটা নিচে পড়ে গিয়েছে। এখন দেখো ওজন আছে, ওজন হচ্ছে কি বল, তাই ইটটা নিচে পড়েছে, ঠিক না? এখন দেখো এখানে দেখো আরেকটা চিত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে এই কাঠের টুকরাকে আমরা রাবার দিয়ে কি করছি, বেঁধে রেখেছি। তো কাঠের টুকরাটা কেন নিচে পড়ছে না? যেহেতু ইটটা পড়লো ওজনের জন্য, কিন্তু এটা কেন পড়ছে না বলো তো? কারণ এই কাঠের টুকরাকে এই রাবার ব্যান্ড দ্বারা ঝুলানোর ফলে রাবার ব্যান্ডটা কাঠের ভরকে বা ওজনকে কি নিষ্ক্রিয় করছে, এই কারণে সে নিচে পড়ছে না। এখানে দেখো কয়টা বল আছে, এখানে 2টা বল রয়েছে, ঠিক না? এখানে 2টা ক্রিয়া রয়েছে, একটা হলো ক্রিয়া আর একটা হচ্ছে প্রতিক্রিয়া। প্রত্যেকেরই কি আছে, একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তোমাদের বাড়ি কাজ হলো বেগ, ত্বরণ কাকে বলে, জড়তা কাকে বলে, এবং নিউটনের তৃতীয় সূত্রটা তোমরা ব্যাখ্যা, 3টা সূত্রই তোমরা ব্যাখ্যা করবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা জিনিসের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যেহেতু আমরা জানলাম প্রত্যেকেরই 2টা দিক রয়েছে, সমান এবং বিপরীতমুখী, সেরকম আমি বলতে চাই যে আমরা যে গৃহবন্দী অবস্থায় আছি, আমরা যদি ইচ্ছে করলেই আমরা কি এই সময়টাকে সুন্দর মতো করে কাজে লাগাতে পারি। পড়াশোনার পাশাপাশি আমরা অন্যান্য যে সকল কাজ আমরা কখনোই সময়ের জন্য করতে পারিনি সেগুলো করতে পারি। আর আমরা ধরো এই সময়টাকেই পড়াশোনা না করে নিজের মতো করে সময় নষ্ট করতে পারি। এখন ডিসিশনটা তোমাদের হাতে, তোমরা ইচ্ছে করলেই তোমাদের জীবনটাকে সুন্দর করতে পারো, সুন্দর করে গুছিয়ে নিতে পারো এবং প্রত্যেকটা সময়কে সুন্দর মতো করে গুছিয়ে তোমরা উপযুক্তভাবে তা ব্যবহার করতে পারি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে সামনে তোমাদের পরীক্ষা, ভালো করে তোমরা সবাই পড়বে। আল্লাহ হাফেজ।